এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মঈনুদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মৌমিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফ। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজনীতিবিদ ও সংসদ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে মন্ত্রীরা ক্ষুব্ধ, আইনমন্ত্রীর প্রতিক্রিয়া বৃহস্পতিবার। দিয়াজ হত্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রলীগ সভাপতি সহ 10 জনের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচ চট্টগ্রাম টেস্টের উইকেটে। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে হজ ব্যবস্থাপনা মতামত পাঠাতে পারেন তোমার ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের তীব্র সমালোচনা করেছেন মন্ত্রিসভার সদস্যরা। রাজনীতিবিদ সংসদ নিয়ে আদালতের মন্তব্যেও ক্ষোভ জানান তারা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বিষয়ে আলোচনায় অংশ নেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। পরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আপিল বিভাগের রায় নিয়ে সরকারের অবস্থান বৃহস্পতিবার তুলে ধরবেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের 96 অনুচ্ছেদ সংশোধন করা হয়। তবে এক রিটের পরিপ্রেক্ষিতে 2016 সালে সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গত 3 জুলাই খারিজ করে আপিল বিভাগ। এরপর 1 আগস্ট প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। রায়ের পর্যবেক্ষণে সংসদ ও রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছে আপিল বিভাগ, আর এতে ক্ষুব্ধ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে আপিল বিভাগের রায় নিয়ে আলোচনা করেন কয়েকজন সদস্য। রায়ের পর্যবেক্ষণে সংসদ ও রাজনীতিবিদদের হেয় করা হয়েছে বলে ক্ষোভ জানান কয়েকজন মন্ত্রী। এ বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান নেয়ার আহ্বানও জানান তারা। মন্ত্রিসভায় আলোচনার তথ্য নিশ্চিত করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আইনমন্ত্রী আনিসুল হকও মন্ত্রিসভার বৈঠকে আপিল বিভাগের রায় নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন। পূর্ণাঙ্গ রায় পড়ে বৃহস্পতিবার সরকারের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার আপিল বিভাগের রায় নিয়ে ক্ষোভ জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেন, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে রাখতে যতবার প্রয়োজন ততবার সংবিধান সংশোধন করা হবে। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাস করব। অবশ্য অর্থমন্ত্রী ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন বলে রোববার দাবি করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঠান্ডা মাথায় ভেবে প্রতিক্রিয়া জানাবেন তারা। আমরা দলীয়ভাবে এখনো কোনো বক্তব্য দিন। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ, আপিল বিভাগের রায় নিয়ে সরকারের অবস্থান, শক্ত অবস্থান কি হবে আমি ঠিক জানি না। যেটি মানে রাষ্ট্রের দুটি মৌলিক অঙ্গ যখন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত, তখন আবারও যদি সেটি সংঘর্ষের পর্যায়ে যায়, সমাধানটা আসলে করবে না, আসলে এটা আমি এতটা নিরাশ নই। আমার কাছে মনে হচ্ছে যে এই ডিসকাশনটা আসলে একাডেমিক। সুপ্রিম কোর্টের যে রায়, আপিল বিভাগের যে রায়, যেটি 799 পৃষ্ঠার রায়, 6 দিন আগে বলছিলেন যেটি পূর্ণাঙ্গ রায় আমরা দেখতে পেয়েছি, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখানে আসলে বিশ্লেষণ করা হয়েছে কেন এই মুহূর্তে সংসদের কাছে বিচারকদের অপসারণের দায়িত্বটি তুলে দেওয়া যাবে না। তো সেইটি কার্যকারণ ব্যাখ্যা করতে গিয়ে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক, তো জনগণের পক্ষে জনগণের প্রতিনিধিরাই সকল ক্ষমতার মালিক হওয়ার কথা। জনগণের প্রতিনিধিরা আসলে বিচারকদের নিয়োগ দেওয়ার কথা বলছে, বিচারকদের নিয়োগ দেওয়ার কথা, সেইটা বিচারকদের অপসারণ করার কথা। এই মুহূর্তে আপিল বিভাগ মনে করছেন যে আসলে এই সময়টা এখনো আসে নাই। কারণ আরেকটু বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে সংসদ সদস্যরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারেন না, নিজেরা নিজেদেরকে যে বিশ্বাস করতে পারেন না তার প্রমাণ হচ্ছে 70 অনুচ্ছেদ। আপনি আমার বিরুদ্ধে ভোট দিয়ে ফেলতে পারেন বলে আপনার বিরুদ্ধে আমি আসলে ভোট দেওয়ার রাস্তাই বন্ধ করে রেখেছি। তো সেই কারণে তারা বলতে চাইছেন যে এখন এটি সংসদের কাছে দেওয়া ঠিক হবে না। এটি তারা দেখেছেন যে বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা যেটিকে বলছি, সেটির উপর আঘাত, যেটি সংবিধানের মূল স্তম্ভের উপর আঘাত। তার ফলে তারা এটি বলছেন যে না, তোমরা এটি এই মুহূর্তে। আমার বক্তব্যটা হচ্ছে এখানে যে যখন ষোড়শ সংশোধনী বাতিল হলো, তারপর থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতারা কথা বলছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো, তখন থেকে বক্তব্য দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন।
সংসদে মন্ত্রী এমপিরা কিন্তু বক্তৃতা দিয়ে এটা ফাটিয়ে ফেলেছেন, আজকে আবার ইয়েতে দিল, ক্যাবিনেটে বলেছেন, আবার বৃহস্পতিবার আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিবেন বা বৃহস্পতিবার হচ্ছে সরকারের যে- অবস্থান না, না, জানাবেন, না, কি আপনি- সেটা? আপনি খেয়াল করবেন যখন এইটি আপিলের ডিভিশনে বাতিল হয়ে গেল এই ষোড়শ সংশোধনী, তখন কিন্তু আক্ষরিক করতে বলা হয়েছিল যে যখন পূর্ণাঙ্গ রায় হবে তখন তারা প্রতিক্রিয়া দিবেন। আমি মনে করি যে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো এই রায়টি সম্পর্কে একটি প্রতিক্রিয়া এরকম দেখিয়েছেন যে এই রায় দিয়ে আসলে বোঝা গেল দেশে আইনের শাসন রয়েছে, বিচার বিভাগ স্বাধীন, এবং তিনি একরকম মানে স্বাগত জানিয়েছেন রায়কে, এবং তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে সংসদ সদস্যরা অনেক রকম কথা বলেছেন, তিনি কিন্তু কোনো এই আলোচনায় অংশ নেন তার নাই। মন্তব্যের অপেক্ষা তার আসলে। মন্তব্য কিন্তু এখনো অংশ নেন নাই, এবং তিনি কিন্তু এই আলোচনায় মানে আমি জানি না আনিসুল হক আইনমন্ত্রী তিনি আবারও হয়তো বৃহস্পতিবার সরকারের অবস্থানটা বোঝানোর চেষ্টা করবেন, বুঝাবেন, কিন্তু আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটি সংঘর্ষ না, এটি একটি একাডেমিক ডিসকাশন। কারণ সুপ্রিম কোর্ট যা কিছু করছেন সেটি আপনি জানেন যে প্রধান বিচারপতি, যদি আমরা এখনকার যে সংবিধান আছে সেই সংবিধানের বয়স অনুযায়ী বর্তমান প্রধান বিচারপতি 2018 সালের জানুয়ারি মাস পর্যন্ত আসলে দায়িত্বে থাকবেন, তার মানে তিনি তার জন্য বলছেন না কিন্তু কিন্তু আসলে। খালেদ, আপনি বলতে চাচ্ছিলাম যে আইনমন্ত্রী কি কোনোভাবে আসলে প্রধান বিচারপতি বা বিচার বিভাগকে একটু এড়িয়ে যাচ্ছেন কিনা, কারণ তার সঙ্গে যে বৈঠকের কথা ছিল সেটা হচ্ছে সেই না। বৈঠকটি হয়নি, না, 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 তার কাছে কিন্তু কিন্তু আজকে অনেকগুলো তিনি বিষয়- যদিও বলেছেন তিনি অসুস্থ না, ছিলেন, না, তার তিনি কাছে কিন্তু বলেছেন। অনেকগুলো বিষয় পেন্ডিং আছে, যে তিনি আসলে বলেছিলেন যে বিচার আদালতের যে বিচারকদের যে আচরণ বিধি এবং পালনীয় সেটি তিনি জমা দিয়েছেন, যেটি আসলে প্রধান বিচারপতি পছন্দ করেন নাই, প্রধান বিচারপতি আবার নতুন করে দেখতে চেয়েছেন, তিনি এক ধরনের আসলে সময় নিচ্ছেন, কারণ এটি আসলে তাকে আবার নতুন করে এটি করতে হবে, এবং সেই ক্ষেত্রে সরকারের অবস্থানটা জানানোর জন্য তার কিছু সময় নিশ্চয়ই প্রয়োজন। সরকারের অবস্থান নিশ্চয়ই ভালো কোনো অবস্থানই হবে আমরা আশা করি, এবং সমঝোতার কোনো আলোচনাই হবে। আমরা একটু পরের সংবাদে চলে যাচ্ছি খালেদ এবং সঞ্জয়। রাজধানীর দক্ষিণখানে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনও গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 3 সদস্যের বেঞ্চ সকালে এই আদেশ দেয়। এর ফলে দক্ষিণখানে আশিয়ান সিটির প্রকল্প বন্ধ হয়ে গেল। 2014 সালের 16 জানুয়ারি আবাসিক প্রকল্পটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট, পরে এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আশিয়ান সিটি। গত বছরের 16 আগস্ট আশিয়ান সিটির আবেদন গ্রহণ করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। এর বিরুদ্ধে গত রোববার রিট করে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। নারায়ণগঞ্জে একই পরিবারে 5 জনকে হত্যা মামলা একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আক্তার দুপুরে রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। 2016 সালের 15 জানুয়ারি বাবুরাইলের একটি ফ্ল্যাটে ঘটে এই হত্যাকাণ্ড। পরদিন উদ্ধার হয় মাহফুজের মামি তসলিমা আক্তার, তার 10 বছর বয়সী ছেলে শান্ত, 5 বছর বয়সী মেয়ে সুমাইয়া, ভাই মোর্শেদুল ও যা লামিয়ার মরদেহ। 17 জানুয়ারি ভাগ্নে মাহফুজ সহ 3 জনকে আসামি করে মামলা করেন তসলিমার স্বামী শফিকুল ইসলাম। সেদিনই এর তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। পরদিন গ্রেপ্তার হন মাহফুজ। পরে অন্য 2 জনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মাহফুজ। অবশেষে চাঞ্চল্যকর এই মামলার রায় দিল আদালত। হাইকোর্ট ডিভিশনের অনুমোদন সাপেক্ষে তাকে এই মৃত্যুদণ্ড রশিতে ঝুলিয়ে দিতে হবে। রায়ে সন্তুষ্ট নিহতের স্বজনেরা। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। কার্যকর তাড়াতাড়ি করে, এটা আমি সব সত্যি খুশি হলাম, তাড়াতাড়ি হয়ে গেছে যে ওর ফাঁসি হয়। আমার আমার কিছুই নেই দুনিয়ার মধ্যে, কিছুই নাই স্যার, আমার বিনা দোষে বিনা ভুলা না, আমার নাতিন দিনেও শেষ করে। তবে এ রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। পূর্ণাঙ্গ কপি হাতে পেলে আপিল করার কথা জানিয়েছেন তারা। সে প্রকৃত বিচার পায়নি, সে ন্যায় বিচার পায়নি। আমি মনে করি এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ যদি মহামান্য উচ্চ আদালতে, মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করে, সে এই ডেথ রেফারেন্সে ন্যায় বিচার পাবে বলে বিশ্বাস করি। রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয় মাহফুজকে। 30 জুলাই তার উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঠিক করে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে টিয়ার শেলের আঘাতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে দুপুরে প্রতিবেদন দেন তদন্ত দলের প্রধান যুগ্ম কমিশনার মিন রেজাউল আলম। এতে পুলিশের বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তবে সুনির্দিষ্টভাবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। পরীক্ষার সূচি এবং তারিখ ঘোষণার দাবিতে গত 20 জুলাই শাহবাগে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় টিয়ার শেলে ক্ষতিগ্রস্ত হয় সিদ্দিকুরের 2 চোখ। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়েছে।
পল্লবীর একটি মাদ্রাসার ভেতর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 9 বছরের শিশু কাউসারকে মৃত্যুর আগে যৌন নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। মার্কাজুল তারতিলিল হাফিজিয়া মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা জোনায়েদ বিন ইসাকের কক্ষ সকালে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের মিরপুরের অঞ্চলের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, এই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সহ 3 জনকে আটক করা হয়েছে। কাউসারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। দিয়াজ হত্যা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন এবং ছাত্রলীগ সভাপতি টিপু সহ 10 জনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের প্রয়োজনে তাদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মশিয়া রহমান বিকেলে এই নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরীর আবেদনে আদালত আসামিদের পাসপোর্ট জব্দ করতে বলেছেন। প্রয়োজনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার জন্য অন্য আসামিরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এবং স্থগিত কমিটির নেতা। গত বছরের 20 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে আমরা একটা বিরতি নিচ্ছি। 9টা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। হজযাত্রায় অনিয়মের অভিযোগে 48 এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। 10 আগস্টের মধ্যে সমস্যার সমাধান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব এজেন্সির কাছে প্রায় 9000 পাসপোর্ট জমা আছে। ভিসার জন্য এগুলোর লজমেন্টই করা হয়নি। এদিকে আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে সময় মতো ছেড়ে গেছে সব ফ্লাইট। নীলফামারীর 42 জন হজযাত্রীর নিবন্ধন করেছে আবাবিল হজ এজেন্সি। 7 আগস্ট সন্ধ্যায় ফ্লাইটের কথা বলে সকালে তাদের নিয়ে আসা হয় হজ ক্যাম্পে, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও দেখা নেই এজেন্টদের। এখানে বসে থুইয়া উনি এই সাইডে গেছে, ওই অফিসে গেছে কাজ করে, তো ওই এখন হাতে নাই। নির্ধারিত টাকা জমা দিয়েও হাতে ভিসা পাসপোর্ট পাননি বেশ কিছু সাব এজেন্ট। আমরা টাকাটা পরিশোধ করছি, সে কোনো রকম আমাদের হজ যাত্রীদের এখন যাওয়াটায় যে কখন ফ্লাইট হবে কি হবে এটা মানে নির্ধারণ করছে। 24 জুলাই হজ ফ্লাইট শুরুর পর ভিসা জটিলতা, এজেন্সির গাফিলতি, বিভিন্ন কারণে ঠিক সময় সৌদি আরব যেতে পারেননি প্রায় 7000 যাত্রী। তারা আটকে আছেন আশকোনার এই হজ ক্যাম্পে। কালো তালিকাভুক্ত 48টি এজেন্সির সাথে হজ অফিসে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। দেয়া হয় 3 দিনের আলটিমেটাম। সিদ্ধান্ত হয়েছে যে তারা প্রত্যেকেই আগামী 10 তারিখের মধ্যে ভিসা লজমেন্টের কাজ সম্পন্ন করবেন এবং 12 বা 13 তারিখের মধ্যে তারা এই ভিসার জন্য পাসপোর্ট তারা সৌদি এম্বাসিতে প্রেরণের তারা সমস্ত কাজ করবেন। বদলি কোটা বাড়ানোয় 26 আগস্টের মধ্যেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে দাবি করে হজ এজেন্সির সংগঠন হাব। মাননীয় মন্ত্রী কনভিন্সড হয়ে তিনি সর্বসাকুল্যে 10% রিপ্লেস করার জন্য অনুমতি প্রদান করেছেন। সোমবার থেকে আটকে পড়া 7000 যাত্রীর ফ্লাইট শুরু করার কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। অতিরিক্ত 12টি ফ্লাইট চালু হলেই যেতে পারবেন এসব যাত্রী। এখন পর্যন্ত 1,47,198 জনের মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় 44,500 যাত্রী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য চলে যেতে সঞ্জয় আপনার কাছে। অনেকদিন পরে আজকে মুশফিকুর রহিম আমাদের টেস্ট অধিনায়কের কথা বলেছেন। তিনি বলেছেন যে আক্রমণাত্মক ভাবে খেলবে এবং অস্ট্রেলিয়াকে সিরিজে হারাবে। এই খবরটি থাকছে, আরো খবর যা থাকছে বিরতির পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু সংকটে বিসিবি, শেরে বাংলার আউটফিল্ড নিয়েও দুশ্চিন্তা। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে পরাস্ত মোহামেডান, রুবেলের একমাত্র গোলে জয় পেল আবাহনী। নটা 30-এ ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। স্বাগতিক সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। বড় দল হিসেবে স্টিভেন স্মিথের দলকে সমীহ করলেও নিজেদের সেরাটা দিয়ে জয়ের উৎসবে মাততে চায় টাইগাররা। তার আগে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যুতে প্রস্তুতি ম্যাচে নিজেদের ভুল শোধরানোর সুযোগ পাবে মুশফিকের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্ট 11 বছর আগে।
বর্তমান দলের অনেকেরই তখন ক্রিকেটে হাতেখড়ি হয়নি। রিকি পন্টিং, শেন ওয়ানের মাইটি অস্ট্রেলিয়া এর মধ্যে টেস্ট খেলতে আর বাংলায় পা রাখেনি। অনেক ঝুট ঝামেলা পেরিয়ে লম্বা সময় পর আসছে স্টিভেন স্মিথের দল। রোমাঞ্চের তাই শেষ নেই মুশফিক সহ গোটা দলের। 2 টেস্টের জন্য শতভাগ প্রস্তুতি চলছে টাইগারদের। চট্টগ্রামে 3 দিনের স্কিল ট্রেনিং এ ফাইন টিউন হয়েছে। একটা প্রস্তুতি ম্যাচে ভুল শোধরানোর সুযোগও আসবে। চট্টগ্রাম টেস্টের যে উইকেটে খেলা হবে সেই উইকেটেই প্রস্তুতি ম্যাচ হবে, তাই উইকেটেরও একটা ধারণা পেয়ে যাবে দল। সারাদিন প্র্যাকটিস করে এরকম ঢাকা আসলে সুযোগ হয় না। আমরা নেটে করেছি বাট সাইড উইকেট, আর এখানে সেন্টার উইকেট আপনি যে উইকেটে খেলবেন এবং আমরা যে উইকেটে আমরা হয়তো টেস্ট খেলবো সেই উইকেটে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা বলবো যে এটা খাপ খেয়ে নেওয়া, আর এখানে গরমটা কিন্তু ডিফারেন্ট। বদলে যাওয়া বাংলাদেশ এখন ঘরের মাঠে যে কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইংলিশদের বিপক্ষে সবশেষ হোম সিরিজেই সেটি প্রমাণ করেছে মুশফিকরা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হোম কন্ডিশনের ফায়দা পুরোটাই নিতে চায় স্বাগতিক দল। ড্র কিন্তু টেস্ট খুব কমই হয়েছে, আপনি যেখানেই খেলা হোক অনেক রানও হয়েছে, অনেক উইকেট হয়েছে এবং রান রেটও দেখেন যে আপনি খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। তো আমার মনে হয় এগ্রেসিভটা তো অবশ্যই থাকবে, বাট আমার মনে হয় এটা ব্যালেন্সটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর তারা এই কারণে স্পিনার অনেক বেশি নিয়েছে, কারণ লাস্ট সিরিজ তারা হোম সিরিজ দেখেছে আমরা কিরকম উইকেট প্রিপেয়ার করতে পেরেছি। দলীয় পারফরমেন্সের বাইরে ব্যক্তিগত লক্ষ্য ঠিক করেছেন মুশফিক। দীর্ঘ সময় টেস্ট র্যাঙ্কিং এর দ্বিতীয় দলটির সাথে খেলতে না পারার আক্ষেপ গুছাতে জ্বলে উঠতে চান মাঠে। শুধু আমার জন্য না, পার্সোনাল আমাদের টিমের জন্য, কারণ এক্সেপ্ট ফ্রম আশরাফি ভাই কি অনেকদিন আগে শুধু আমাদের এই রিসেন্ট টিমে খেলেছে, তো সবাই অনেক এক্সাইটেড, বাট সবাই জানে যে চ্যালেঞ্জটা অনেক কঠিন। একদিন বিরতি দিয়ে বুধবার থেকে 3 দিনের প্রস্তুতি ম্যাচে নামবে টাইগাররা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অস্ট্রেলিয়া সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পানির নিচে তলিয়ে যাওয়ায় খান সাহেব আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি ও ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ পরিকল্পনা রেখেছে বিসিবি। অন্যদিকে প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়েও আছে দুশ্চিন্তা। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের 2 টেস্টের প্রথমটি হবে শেরেবাংলা স্টেডিয়ামে। তবে সংস্কারের পর এই মাঠ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কতটা প্রস্তুত তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নতুন ঘাস পুরোপুরি বেড়ে ওঠেনি, তাই আউটফিল্ড নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এইখানে যেহেতু ম্যাচ হয়নি, কিন্তু এদের বিহেভ কি করবে আমরা কিন্তু জানি না। আসলে আমরা টেস্টের প্রথম দিন বুঝতে পারবো যে আদার্স আউটফিল্ডটা কেমন আছে। এই মুহূর্তে আমাদের মাঠ রেডি। সিরিজের আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়াম ডুবে আছে পানিতে। এজন্য বিকল্প হিসেবে প্রস্তুত করা হচ্ছে বিকেএসপিকে। বিকেএসপির উইকেট ও আউটফিল্ড বিশ্বমানের, তবে প্রেস বক্স, ড্রেসিং রুম সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যাপ্ত নয়। আবার রাজধানী থেকে এত দূরের মাঠে খেলতে নাক উঁচু অজিরা রাজি হবেন কিনা তা নিয়েও আছে সংশয়। তবে নিরাপত্তা সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে অজিদের জন্য। বিকেএসপিতে যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো প্রস্তুতি ম্যাচের জন্য পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকে। আর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশ সফরে আসবে, আপনারা জানেন যে এই বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। আমরা অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চিঠি পেয়েছি। প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে বেকায়দায় থাকা বিসিবি কর্মকর্তারা ধানমন্ডির ইউলেব বিশ্ববিদ্যালয়ের মাঠকেও রাখছেন পরিকল্পনায়। আজকের একটা টিম ওইখানে যায় পরিদর্শন করতেছে, কারণ আপনি তো পরিদর্শন করে তারা এসে জানাবে। 18 আগস্ট বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের দল। 27 আগস্ট সিরিজের প্রথম টেস্ট। 4 আগস্ট চট্টগ্রামে হবে শেষ টেস্ট। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই হেরেছে মোহামেডান। বিপিএল ফুটবলে রুবেল মিয়ার একমাত্র গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য দেখায় আকাশী নীলরা। 25 মিনিটে ওয়ালি ফয়সালের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মোহামেডান গোলকিপার মামুন খান। বিরতির পরও একাধিক সুযোগ সৃষ্টি করে আবাহনী। স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের হেড ঠেকিয়ে দিয়ে সাদা কালোদের ম্যাচে রাখেন মামুন খান। তবে অতিরিক্ত সময়ে জোরালো শটে স্ট্রাইকার রুবেল মিয়া গোল করলে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। এ ছিল আমার কাছে, আর খবর জানাবেন মমিতা খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বিজিএমইএ। ছাঁটাই করা 22 কর্মীকে চাকরিতে পুনর্বহাল ও মঙ্গলবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণার পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, 10 ঘন্টা পর রাত 8:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেন মেরিডিয়ান গার্মেন্টস কর্মীরা। এর আগে পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। সহকর্মীরা ছাঁটাই ও কারখানা বন্ধ রাখার ঘোষণার পর সকালে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। তাদের সঙ্গে আশেপাশে পোশাক কারখানার শ্রমিকও যোগ দেন।
গাজীপুরে কাভার্ড ভ্যান এবং লেগুনার সংঘর্ষে 3 কলেজ ছাত্রী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 7 জন। নিহত সাদিয়া আফরিন রিমি, জান্নাতুল ফেরদৌস খাদিজা এবং ফারহানা আক্তার শিখা রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। দুপুরে সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে 10 যাত্রী নিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল লেগুনাটি। মাস্টারবাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পেছন থেকে ধাক্কা দেন দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে। ঘটনাস্থলেই মারা যান 4 যাত্রী। আহতদের উদ্ধার করে নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও একজন। তারা লেগুনার মধ্যে ছিল কলেজ থেকে আসার পথে, তো মাস্টারবাড়ি যে যাত্রী ছাউনি কভার ভ্যানের পিছনটা বাজিয়ে দিছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের চিকিৎসা চলছে, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এই বিষয়ে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা আমরা দ্রুত নিব। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনা আটক করা হলেও পালিয়েছে 2 চালক। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কাভার ভ্যান ময়মনসিং থেকে ঢাকা গেল, পিছন থেকে একটা লেগুনা যাত্রীবাহী লেগুনা আইসা ওই কাভার ভ্যানের পিছনে মেরে দিয়েছে। ঘটনাস্থলে 4 জন মারা গেছে আর একজন হাসপাতালে এসে মারা গেছে। এদিকে পোড়াবাড়ি ও কাশিমপুর এলাকায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। আর ফিরে এসে যা থাকছে। খুন হয়েছেন সালমান শাহ, অনলাইন ভিডিওতে মামলার আসামি রুবির স্বীকারোক্তি। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। মশা নিয়ন্ত্রণের রাজধানীর নর্দমায় গাপ্পি মাছের পোনা ছাড়া ঘোষণা দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র মোহাম্মদ সাইদ খোকন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করার পর চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনারে এই ঘোষণা দেন মেয়র। সাইদ খোকন জানান, দক্ষিণ সিটির 450 কিলোমিটার নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হবে। অ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে পরিচিত গাপ্পি সব ধরনের আবহাওয়ায় দ্রুত মানিয়ে নিতে পারে। সেমিনারে জানানো হয়, এক গাপ্পি মাছ দিনে গড়ে 50টি মশার লার্ভা খেতে পারে। এই কারণে অনেক দেশে মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ব্যবহার করা হচ্ছে। স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 450 কিলোমিটার ড্রেন নর্দমায় আমরা গাপ্পি মাছ ছেড়ে দেব, যাতে করে এই সমস্ত নর্দমা এবং ড্রেনে যে লার্ভাগুলো থাকে সেই লার্ভাগুলো নষ্ট করা যায় এবং প্রাকৃতিক নিয়মে। খালেদ এবং সঞ্জয়, আমরা হজ ব্যবস্থাপনা নিয়ে মতামত চেয়েছিলাম। মাইনুন তিলি লিখেছেন, হজ ব্যবস্থাপনায় যে দুর্নীতি হচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। মিজানুন তিনি মনে করেন, আটকে পড়া যাত্রীদের সৌদি পাঠাতে পারলে সরকারের দায় কিছুটা কমবে। সৈকত তিনি বলছেন, দেশে নতুন ভোগান্তি না হজ, দায়ী কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে তিনি মনে করেন। আফসানা বলছেন, হজ ব্যবস্থাপনা মোটেও জবাবদিহি নেই, এর মধ্যে ব্যাপক পরিবর্তন দরকার। সোহাগ বলছেন, হজ যাত্রা অনিয়মে দায়ী এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি কঠোর শাস্তি দরকার। রায়হান বলছেন, দেশে ভাবমূর্তি রক্ষায় হজ ব্যবস্থাপনা আরো গতিশীল ও যুগোপযোগী করা উচিত। মিতা বলছেন, হজ ব্যবস্থাপনা এবার যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হওয়া উচিত। সজল বলছেন, হজ ব্যবস্থাপনায় ভোগান্তি কমাতে সরকারের উচিত নিয়মিত মনিটরিং করা। শিলা বলছেন, সরকারের উচিত দুর্নীতিমুক্ত এজেন্সিকে হজ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া। জনি বলছেন, হজ ব্যবস্থাপনায় অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত। আসলে যে হজের আমরা যে সমস্ত বলছে দুর্নীতির কথা, আসলে আমরা এবার কিন্তু দুর্নীতি থেকে অনেক বেশি অভিযোগ পেয়েছি, আসলে অনিয়মের অভিযোগ, অনিয়ম এবং অবস্থাপনার অভিযোগটি আসলে বড়। কারণ সামান্য ঘটনাগুলি নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। যাই দর্শকদের ধন্যবাদ দিতে চাই, অনেক ধন্যবাদ দিতে চাই এবং যাচ্ছি পরের খবরে। 22 বছর পর সালমান শাহর মৃত্যু নিয়ে তৈরি হলো নতুন প্রশ্ন। মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবির দাবি, আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে এই সুপারস্টারকে। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে ভিডিও বার্তায় এই দাবি করেছেন রুবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। এই স্বীকারোক্তিতে সালমান শাহ মৃত্যুর ঘটনা নিয়েছে নতুন মোড়। অনলাইনে সোমবার ভিডিওটি প্রকাশ করেন রাবেয়া সুলতানা রুবি। তিনি ছিলেন সালমান শাহ বিউটিশিয়ান। সালমানের মৃত্যুর পরপরই চলে যান যুক্তরাষ্ট্রে। রুবির দাবি, তার ভাই রুমিকে দিয়ে সালমানকে খুন করান স্বামী চ্যাং লিং চ্যাং। এই ঘটনায় সালমানের স্ত্রী সামিরা হক ও তার পরিবারের সবাই জড়িত বলেও দাবি করেন রুবি। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর রুমিকেও খুন করা হয়েছে। এটা খুন হয়েছে, আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে।
ভিডিও প্রকাশের পর সালমান শাহর মা নীলা চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন প্রতিক্রিয়া। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমানের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে ছিলেন রুবি, এই অভিযোগ করে আসছিলেন নীলা চৌধুরী। আলোচিত এই মৃত্যুর ঘটনা গত বছর থেকে তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্ত কর্মকর্তা বলছেন, রুবির বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন তারা। আমরা যে রুগী খুঁজছি বিউটিশিয়ান রুগী, হ্যাঁ, সে আমেরিকায় চলে গেছিল, এটা আমরা জানি। তারা আমরা খুঁজছিলাম অনেকদিন ধরে। যে কথাগুলো সে বলছে, আবার সেটা যদি রুবি হয়, সেটা কতটুকু সত্য না মিথ্যা সেটা যাচাই করা আর কি বিষয়। এদিকে রুবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সামিরার বাবা শফিকুল হক। এত বছর পর রুবির অভিযোগ তোলা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেন সালমান শাহর বাবা মা। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইব্রেরি বলতে চোখের সামনে ভেসে ওঠে সারি সারি বই, তবে এই ধারণা বদলে দিচ্ছে হিউম্যান লাইব্রেরি বা মানব গ্রন্থাগার। বই নয়, মানব গ্রন্থাগারে মানুষ পড়বে মানুষের অভিজ্ঞতা। বিশেষ আয়োজনে জড়ো হয়ে ভাগ করে নেবে নিজেদের গল্প ও জ্ঞান। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করল দেশটির প্রথম মানব গ্রন্থাগার। এই কার্যক্রমে বইয়ের পরিবর্তে পাঠকরা ধার করতে পারবেন নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ বিভিন্ন ব্যক্তিকে। এসব স্বেচ্ছাসেবক পরিচিত মানব পুস্তক নামে। এখানকার 130 জনেরও বেশি পাঠকের জন্য এসেছেন 6 জন মানব পুস্তক। কয়েকদিনের জন্য জড়ো হয়ে তারা শেয়ার করবেন নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান। জাতিগত কুসংস্কার এবং বৈষম্যকে চ্যালেঞ্জে সহায়তা করতে স্বেচ্ছাসেবীরা নিজেদের ব্যক্তি জীবনের গল্প ও অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে শেয়ার করে থাকেন। এছাড়া ধর্ম, পেশা, সামাজিক অবস্থান, লিঙ্গ, বর্ণ, ক্ষমতা, স্বাস্থ্য এবং মতাদর্শ ইত্যাদি বিষয়েও আলোচনা হয়ে থাকে। জীবন্ত বইয়ের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে বেশ খুশি বলে জানিয়েছে আয়োজনে অংশগ্রহণকারীরা। এই গ্রন্থাগারে স্কলার, পিএইচডি ডিগ্রিধারী সহ বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবো। আমরা তাদের জীবনের সফলতা ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন করতে পারি। 2000 সালে ডেনমার্কের কোপেনহেগেনে রনি এবেগেল নামের এক ব্যক্তি প্রথম মানব গ্রন্থাগারের উদ্যোগ নিয়েছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল সামাজিক পরিবর্তন আনা, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সংলাপ চালু করা। প্রথম মানব গ্রন্থাগার সফল হওয়ায় বিশ্বজুড়ে এখন প্রায় 80টিরও বেশি গ্রন্থাগার কার্যক্রম চালু আছে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আর শেষ করবো ক্যালিফোর্নিয়ায় কুকুরের সার্ফিং এর কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নিচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।